আগে সবার আগে বন্ধ করতে হবে মব সন্ত্রাস। এখানে পুলিশ দেওয়া সম্ভব না, এখানে সেনাবাহিনী দিয়ে সম্ভব না, বিজিবি দিয়ে সম্ভব না, র্যাব দিয়ে সম্ভব না। আমি বলবো যে 100-এর যদি বলা হয় 100 মানে 2%ও সব করতে পারবে না। এই চ্যালেঞ্জটা কতটা উত্তরাতে পারবেন বর্তমান সরকার, সেটাই এখন একটা প্রশ্ন। আর আমি এর আগে আরেকটা বিষয় একটু বলতে চাই, যে বিষয় নিয়ে ভাইও বললেন, এটা আপনিও জানতে চেয়েছিলেন, যে মব। এখন উনি তো একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এখন এই মব ঠেকানো, আপনার যখন বলবেন আমাকে একটু, বা আমি জানতে চাচ্ছিলাম যে মব ঠেকানো আদৌ সেনাবাহিনীর পক্ষে সম্ভব কিনা, বা কী প্রক্রিয়াতে সেটা সম্ভব, বা আদৌ কারো পক্ষে সম্ভব কিনা মব ঠেকানো। আমি সেনাবাহিনীর কথা, উনি যেহেতু সেনা কর্মকর্তা ছিলেন, ওনার কাছে সেনাবাহিনীটাই জানতে চাই যে আদৌ একটা সময় শুনতাম যে আমাদের গ্রামে যদি আমার বাবা দাদাদের কাছে একটা চৌকিদার যদি ঢুকতো, গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেত, আইনের লোক আসতেছে, এটা নাকি বলা হতো, যে গ্রামে গ্রাম পুলিশ আসা মানে আইনের লোক আসতেছে। আর সেখানে আমাদের দেশের অবস্থা মবগুলো কোন পর্যায়ে গেছে। গোপালগঞ্জে দেখা গেল কি, সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর হচ্ছে, হ্যাঁ এইগুলো। আবার ছোটোখাটো এই ঘটনাতে যদি আমি সেনাবাহিনী পাঠিয়ে যদি কোনো কাজই করাতে না পারি, আমি সেনাবাহিনীকে কেন মাঠে নামাবো? এই মাঠে নামানোটা কতটুকু শুধু বসাই চিন্তাভাবনা হচ্ছে, এটা আমি আপনার কাছে একটু জানতে চাই যে এটা আসলে উচিত কি না। আর যে আমি আরেকটা বিষয় সেটা বলছিলাম, দুই আলোচকের কাছে আরেকটা বিষয় আবেদন থাকলো যে আপনারা একটু বলবেন যে আমরা যে হঠাৎ করে একজনকে দোষারোপ করে দিই। এই যে যখন হাদিকে মেডিকেলে যখন নেওয়া হলো, একটা গ্রুপ করলো কি, তার প্রতিদ্বন্দ্বী একটা প্রার্থীকে দোষারোপ করলো, তাকে রীতিমতো লাঞ্ছিত করা হলো। এখন সেখান থেকে আবার দিয়ে আবার আরেক দিকে যাচ্ছে, সেখান থেকে আবার আরেক দিকে যেতে পারে। এই যে বিষয়গুলো, আবার আরেকটা জিনিস উনি বলেছিলেন, যে জিনিসটা যে ওই যে আমরা যাকে আপাতত সন্দিগ্ধ ঘাতক বলে যাকে মনে করতেছি, ওই যে সে একটা বক্তব্য রাখছে ওখানে, তো এই বক্তব্যটি আদৌ বা কতটুকু সঠিক? এখন এআই দিয়ে, চ্যাট জিপিটি দিয়ে এমন কিছু করা হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে সাইবার বা এইগুলোতে, এটাকে তদন্তকে বিভ্রান্ত করে, মানুষকে বিভ্রান্ত করতেছে সেই বিষয়গুলো। তার এর শেষ প্রশ্নটা হচ্ছে, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে এই আগে সবার আগে বন্ধ করতে হবে মব সন্ত্রাস। এখানে পুলিশ দেওয়া সম্ভব না, এখানে সেনাবাহিনী দিয়ে সম্ভব না, বিজিবি দিয়ে সম্ভব না, র্যাব দিয়ে সম্ভব না। আমি বলবো যে 100-এর যদি বলা হয় 100 মানে 2%ও সব করতে পারবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যদি আমাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা না আসে, পলিটিক্যাল দলগুলোকে এক হতে হবে। এই যে যারা মব করতেছে, কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা সম্পৃক্ত, হ্যাঁ, তো সেন্ট্রাল ইয়ের থেকে যদি তারা নিয়ন্ত্রণটা করতে পারে, জানতে পারে যে এখানে মব হবে না, এটা করা যাবে না। প্রতিবাদের তো অনেক ভাষা আছে, কেন মব, কেন ভাঙচুর, কেন অগ্নিসংযোগ, কেন রাষ্ট্রের সম্পদ, রাজনৈতিক দলগুলোর জোরালো কোনো বক্তব্য নেই এখানে নাই। এরা একে অপরাধ দোষারোপ করতেছে। কেউ কেউ বলে তত্ত্বাবধায়ক সরকারের ব্যর্থতা, কেউ বলছে পুলিশের, কেউ বলতেছে সেনাবাহিনীর, কেউ বলছে ওই রাজনৈতিক দলের, কিন্তু কেউ নিজেরটুকু বলতেছে না যে আমি এখানে আমারটুকু আমি কতটুকু পালন করতেছি। তো এই জায়গায় যখন আমি ফিরে না আসতে পারবো, ততক্ষণ আমরা টক শোতেও যত কথা বলি, যত আইন পাস হোক, যত কিছুই হোক না কেন, কিছুই আসবে না। আগে আসবে রাজনৈতিক দলগুলা নিজেদের মধ্যে স্বচ্ছতা, যে আন্দোলনের নামে তারা কি করবে, কতটুকু যাবে, তাদের সীমানা পরিধি কতটুকু। নির্দলীয় সরকার যেটা পারতেছে না করতে, আমি কালকে যদি ধরি যে এ দল ক্ষমতায় আসলো, বা বি দল ক্ষমতায় আসলো, বা সি দল যেটাই ধরি, কারণ সি ক্ষমতায় আসলে আমাদের যে কালচারটা হয়ে গেছে, সেখান থেকে যদি বের না হয়ে পারি, সি কিন্তু তার দলের যে সন্ত্রাসী আছে সেগুলোকে উনি রেখে দেবেন, হ্যাঁ, রেখে দিয়ে বাকিগুলো সন্ত্রাসীদের সবাই পালে, হ্যাঁ, সন্ত্রাসীদেরকে সবাই পালে। যেমন এখন এই কথাটি আমি বলতে চাচ্ছিলাম, যে এখন যে জিনিসটা হয়ে গেছে, আমি কদিন আগে একটু খোঁজখবর দিয়ে দেখলাম, যেটা হচ্ছে এখন কিন্তু যে ফুটবল প্লেয়াররা যেমন এক এক সিজনে এক এক টিমে খেলে, হ্যাঁ, এই ভাড়াটে সন্ত্রাসীরা কিন্তু এখন সব বিভিন্ন টিমে চলে যাচ্ছে। আগে যেভাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চরমপন্থীরা যেমন ছিল এক এক দলে, এখন ভাড়াটি হিসেবে যাচ্ছে। আর ভাই যে অস্ত্রের কথাগুলো বলেন, আমি একটু নোট করছিলাম, যে অস্ত্র দিয়ে কথা বলবো একটু, সেটা হচ্ছে লুট হওয়া অস্ত্র তো উদ্ধার হয়নি, সেটা মানলাম। এই যে আওয়ামী লীগের সময় যেসব লোককে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, হয়তো গুটি কয় মাত্র পালিয়ে আছে কয়জন, অল্প কিছু সংখ্যক, অধিকাংশ অস্ত্র কিন্তু এখনও উদ্ধার হয়নি। তারা হয়তো মানে দেশের বাইরে পালিয়ে আছে বলছে, দেশের ভিতরে যেখানে ঘাটতি ভেবে লুকিয়ে আছে যেগুলা, সেই অস্ত্র উদ্ধারগুলো কিন্তু একটাও হয়নি। এবং কতগুলো অস্ত্র আওয়ামী লীগের এই দলীয় নেতাকর্মীদের কাছে আছে, বা তাদের ব্যবসায়ী পরিচয় হোক বা যে পরিচয় হোক, সেই হিসাবটাও আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু অস্ত্রের লাইসেন্স বাতিল করেছিল, কিন্তু কতজন জমা দিয়েছে, কতজন দেয়নি, তার পরিসংখ্যান আদৌ পাইনি এখন পর্যন্ত। তো এটাই বললাম যে আমাদের যদি এই অস্ত্রটা উদ্ধার না হয়, আর হচ্ছে ওই ভারত থেকে কিছু অস্ত্র চলে আসতেছে, সেই বিষয়গুলো আছে, সেটা লাগবে। আর একটা হচ্ছে যে শীর্ষ সন্ত্রাসীদের জামিন পাওয়াটা,
5ই আগস্টের পর টপ টেপে অনেকেই কিন্তু জামিন পেয়ে আসছে, কেউ ঢাকাতেই আছে, কেউ ঢাকার আশেপাশে আছে, কিংবা দেশের বাইরে চলে বা আসছে। মফস্বল ছোট ছোট শহরগুলোর যে এক ধরনের শীর্ষ সন্ত্রাসী যারা গুজে উঠেছেন তারাও কিন্তু আবার ব্যাক করা শুরু করছে। ব্যাক করার সুযোগ আছে মানে কি, নিঃসন্দেহে তারা ব্যাক করবে। এবং অনেকেই আছে যারা অন্যান্য দেশে ছিল, তারা কিন্তু ইতিমধ্যে কয়েকজন ইন্ডিয়াতে চলে আসছে, যেখানে সে খুব ইজিলি বাংলাদেশের সিম ব্যবহার করা যায়, হ্যাঁ, বা ওখান থেকে যে কোনোভাবে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হয়, প্রয়োজন হলে তারা বাংলাদেশে ইন করবে। তাদের পাসপোর্টও লাগবে না, কোনো কিছু লাগবে না, কারণ ভারত সরকার তো তাদেরকে এমনি সবসময় সহায়তাই করতেছে। আমাদের জন্য বৈধ ভিসা বন্ধ করে দিচ্ছে, বৈধ ভিসা দিচ্ছে না, হ্যাঁ, কিন্তু অবৈধ অনুপ্রবেশ ওরা কিন্তু শিথিল করে রাখছে,